মুক্তিযুদ্ধের সময়ে যেই যাদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেই অভিযুক্তরা এখন যেমন ঘুরে বেড়াচ্ছেন, এখনো রাজনীতি করছেন, এখন বলছেন যে এটা তো অনেক আগের ইস্যু। আপনি যেটা বোঝাচ্ছেন সেটা জামাতে ইসলামের দিকে হ্যাঁ, ইঙ্গিত করছে। এবং তারা যখন বলছেন যে এটা আমরা তো এখন নতুন জেনারেশন, তাহলে নতুন মানে আওয়ামী লীগের সময়ে যে যারা এই সময়ে যারা অন্যায়গুলো করেছে, আজ থেকে 30 বছর পরে তো জেনারেশন পরিবর্তন হবে, 20 বছর পরে জেনারেশন পরিবর্তন হবে, তাহলে কি নতুন জেনারেশন এসে বলবে আমরা তো আসলে 24 দেখি নাই? আচ্ছা, ৭১-এর বিষয়ে বলছিলেন, জাদুঘরের প্রসঙ্গ যখন আসছিল, আমরা প্রায় সময়ই দেখতে পাই জেনজি যারা কিনা জুলাই চেতনাটাকে লালন করে, এমন অনেকেও সামাজিক মাধ্যমে দেখা যায় যে ৭১-এর চেতনাটাকে হেয় করে অনেক সময় সামাজিক মাধ্যমে নিজস্ব মতামত বা পোস্ট দেয়। কখনো কি মনে হয় যে ধীরে ধীরে হয়তোবা জেনারেশন টু জেনারেশন জুলাই গণ অভ্যুত্থান কখনো বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? না, এটার সমস্যাটা কি হয়, এটা কেন হয় আমি আপনাকে বলি। এটা তো হয়, এটা তো হচ্ছে, এটা দেখতে পাচ্ছি, এটা এপিডেমিক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা কেন হয় সেটা একটু বলি। জামাতে ইসলামী যে বিচারিক প্রক্রিয়া, যে আইনি প্রক্রিয়া আসলে জামাতে ইসলামের নেতাদের বিচার হয়েছে, ওই সময় থেকে পুরো কন্টিনিউয়াসলি এই যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যখনই আসে তখন একটা বিষয় কিন্তু সবসময়ই খুব গুরুত্বপূর্ণ হয়েছে, বিচারিক প্রক্রিয়া কেমন এবং আপনার তথ্য উপাত্ত এবং প্রমাণাদি কিভাবে সংরক্ষিত হয়েছে বা সংরক্ষণ হবে, বা কোন তথ্যকে আপনি ধরবেন কোনটাকে ধরবেন না, কোন প্রমাণটা এত বছরের আগের প্রমাণ আপনি কিভাবে রাখবেন রাখবেন না, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মামলার ধরন, কিভাবে মামলাটা করা হয়েছে, কাদেরকে সাক্ষী রাখা হয়েছে, এই বিষয়গুলো। আমাদের এখানে এই যে মুক্তিযুদ্ধ, এটাও কিন্তু একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন, এটা পার্টি ট্রান্সফরমেশন না। তার মানে আপনি পাকিস্তান থেকে বাংলাদেশ হচ্ছেন, এটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন। মামলা যখন হয়েছে এটা পার্টি ট্রান্সফরমেশনের মতো করে মামলা হয়েছে। কিরকম? এটা জুলাইয়ে এসে আমি পুরোপুরি এই প্রক্রিয়াটা বুঝতে পেরেছি একরকমের, যে আপনি আগে আওয়ামী লীগ করতেন, আপনি বিএনপির লোকটা এখন পাওয়ারে আসছে, এখন আপনার নামে মামলা হবে। এটা হচ্ছে যখন ধরেন 96-এর পরে আওয়ামী লীগ যখন চলে গেল, 96 আওয়ামী লীগ আসলো, পরের বার যখন বিএনপি আসলো, তখন যখন যেভাবে মামলা হয়েছে, মানে আওয়ামী লীগ থেকে বিএনপি চেঞ্জ হলে যেভাবে মামলা হয় বা বিএনপি থেকে আওয়ামী লীগ চেঞ্জ হলে যেভাবে মামলা হয়, এইভাবে করে মামলা হচ্ছে। তাহলে এইভাবে করে মামলা হলে মামলাগুলোর কি হয়, যে আপনি 200 অজ্ঞাতনামা, 300 অজ্ঞাতনামা, এবং হচ্ছে মানে একদমই সুনির্দিষ্ট কোনো আপনি রাখছেন না, মানে আসামি রাখছেন না। বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে, অনেক ক্ষেত্রে পাওয়া যায়নি। যখন রাজনৈতিক হয়ে যায় মামলাটা, তখন আর্গু করার সুযোগ থাকে এই মামলা নিয়ে। আমরা তো আমাদের জুলাইয়ের মামলা নিয়ে আর্গু করতে চাই না, মানে আমরা তো এই বিষয়গুলো চোখের সামনে দেখেছি। একটা পর্যায়ে এই যে এখন মানে শহীদুল ইসলাম পান্না, সম্ভবত তার নাম তাই, উনি অস্বীকার করে বসছেন যে কি হয়েছে জুলাইয়ে, উনি টকশোতে এটা অস্বীকার করে বসছেন। এই ধরনের ঘটনাগুলো কখন ঘটে? যখন হচ্ছে তথ্য প্রমাণাদির সংকট একটা মোটা দাগে একটা জায়গা দখল করে নেয়। এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও কাছাকাছি ঘটনা ঘটেছে। এই যে তালবাহানা হয়েছে এবং জামাতে ইসলামীকে আবার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করা হয়েছে, ফলত তথ্য প্রমাণাদি গায়েব করে ফেলার একটা রাজনীতি ছিল। এর মধ্যে তো জামাতে ইসলামীও পাওয়ারে ছিল, তাহলে তথ্য প্রমাণ অনেক কিছুই তারা চেয়েছে এবং পেরেছে, তথ্য প্রমাণ যেগুলো ছিল সেগুলো গায়েব করা। তো এই যে সংকট, তথ্য প্রমাণের সংকটটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক আস্ফালন। সো আমি যেটা বলতে চাই যে এই যে মানে এটা মানে যারা এখন এই যে কালেকটিভ স্মৃতির কথা যেটা বললাম, সামষ্টিক স্মৃতি, আমাদের জেনারেশনটা এই মুহূর্তে 24 দেখেছে, তার মাথায় 71-এর স্মৃতিটা নাই। যখন আবার এই 24-এর স্মৃতি এখন যখন তাদেরকে ৭১-এর স্মৃতিটা জানানোর দায়িত্ব, ওইটাই আমি বললাম, প্রমাণ রাখার দায়িত্ব ছিল, এই যে জাদুঘর সংরক্ষণের দায়িত্ব ছিল আমাদের। এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর নামে যা হয়েছে, এটা তো আসলে মানসম্মত কিছু হয় নাই। এটা আপনি একটা জাতির স্মৃতি সংরক্ষণের জায়গা হয়ে ওঠে নাই, আমাদের যাওয়ার জায়গা হয়ে ওঠে নাই। আমরা জাতি হিসেবে বা আমি মানুষ হিসেবে যখন লো ফিল করব, এরকম একটা ইন্সপিরেশনের জায়গা আসলে আমাদের ইতিহাসকে যদি আমরাই সংরক্ষণ না করতে পারি বা আমরাই যদি এটাকে সম্মান বা শ্রদ্ধা না করতে পারি, তাহলে বহির্বিশ্বে আমরা আসলে কি প্রত্যাশা করব? না, এটাই তো গুরুত্বপূর্ণ, যে আমি আসলে মানে বহির্বিশ্বের জায়গা থেকে যাওয়ার আগেও আমি তো আমার জায়গা থেকে এটা ভাবার চেষ্টা করবো যে আমরা তো ধরেন কিছুদিন পরে, মানে আজ থেকে 20 বছর পরে আওয়ামী লীগ যদি এইভাবে মামলাগুলো চলতে থাকে এবং যদি এইভাবে জাস্টিস এনশিওর না হয়, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার আর জাস্টিসের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে।
আমরা এটাকে জাস্টিস সিস্টেম বলি, বাট ইটস নট জাস্টিস সিস্টেম প্রপারলি। কারণ আপনি ল অ্যান্ড অর্ডার এনশিওর করছেন যে এখানে আওয়ামী লীগের লোকটা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাকে আপাতত সাইড লাইনে, সে যতক্ষণ না মাফ মাফ চায় ততক্ষণ পর্যন্ত। কিন্তু এটা আপনি তাকে থামায় রাখতেছেন, কিন্তু জাস্টিস তো অন্য আরেকটা বিষয়, যে কে কে এটার সাথে জড়িত, কিভাবে জড়িত, কেন এই পরিস্থিতি আসলে তৈরি হলো, এটা নিয়ে টোটাল একটা আমার পুরো বিচার ব্যবস্থা এবং সেই সাথে আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাও ইনক্লুডেড হয়ে যাবে। সো এই টোটাল জাস্টিস সিস্টেমটা ওয়ার্ক করে না। সো আমি যেটা দেখতে পাই যে এই যে সুযোগটা মুক্তিযুদ্ধের সময়ে যেই যাদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, সেই অভিযুক্তরা এখন যেমন ঘুরে বেড়াচ্ছেন, এখনো রাজনীতি করছেন, এখন বলছেন যে এটা তো মানে অনেক আগের ইস্যু। আপনি যেটা বোঝাচ্ছেন সেটা জামাতে ইসলামের দিকে হ্যাঁ, ইঙ্গিত করছে। এবং তারা যখন বলছেন যে এটা আমরা তো এখন নতুন জেনারেশন, তাহলে নতুন মানে আওয়ামী লীগের সময়ে যে যারা এই সময়ে যারা অন্যায়গুলো করেছে, আজ থেকে 30 বছর পরে তো জেনারেশন পরিবর্তন হবে, 20 বছর পরে জেনারেশন পরিবর্তন হবে, তাহলে কি নতুন জেনারেশন এসে বলবে আমরা তো আসলে 24 দেখি নাই? ঠিক সেই প্রশ্নটা সেই দিকেই ছিল যে হ্যাঁ, আমি এটাই বলছি যে ওই দিকে আসলে নিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। এই কারণে আমি সবসময় জাস্টিস সিস্টেমের উপর খুবই জোর দিই।